হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। এখন তো জানোই তোমরা, চারিদিকে প্রচুর বৃষ্টিপাত চলছে। এর মধ্যে যদি সত্যিকারের ভূতের ঘটনা শুনতে পারা যায়, তাও বিশেষ করে ঠিক রাতের বেলায় আলো নিভিয়ে, যখন ঠিক তোমার জানলার বাইরেটায় ঝমঝমিয়ে বৃষ্টি পড়ার আওয়াজ হচ্ছে, ঠিক সেই মুহূর্তে যদি হেডফোন লাগিয়ে ভৌতিক ঘটনা শুনতে পারা যায়, তার অনুভূতিটাই একটা আলাদা রকম হয়। যাই হোক, বেশি কথা বাড়াবো না। প্রতিবারের মতন আমি অর্পণ আছি তোমাদের সাথে, আর তোমরা শুনছো টেরার এফএম। আজকের ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন দেবলীনাদি। ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এর আগে ওনার একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, যেটি তোমাদের অনেক ভালোবাসা পেয়েছিল। সম্ভবত এপিসোডটি ছিল 32 নম্বর একটি এপিসোড। তোমরা যারা এখনো শোনোনি তারা চটপট গিয়ে শুনে ফেলতে পারো। আর আজকের ঘটনা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা যদি এখনো আমাদের ওয়েবসাইট না ভিজিট করে থাকো, তাহলে স্ক্রিনের উপরে আসা ওয়েবসাইটটি চটপট গুগলে গিয়ে টাইপ করে ফেলো, ঠিক যেমন লেখা আছে www.terrorfm.blogspot.com বলে। ওয়েবসাইটটি খোলার পর তোমরা আমার চ্যানেলের বিবরণ পাবে। সেখানে একদম নিচে অ্যাবাউট আস বলে একটি লেখা আছে, যেটি নীল রঙের। ঠিক সেটাতে ক্লিক করলেই তোমরা আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। তো আর দেরি করব না, চটপট হেডফোন পরে ফেলো। শুরু করছি আজকের এই টেরিফাইং একটি কল রেকর্ডিং। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো। হ্যাঁ, নমস্কার দেবলীনাদি, কেমন আছেন আপনি? আমি তো খুব ভালো আছি, তুমি ভালো আছো? এই তো চলে যাচ্ছে। আপনার সাথে অনেকদিন পরেই কথা হচ্ছে, প্রায় হয়ে গেল 1 বছরের কাছাকাছি হতে চললো আপনার সাথে লাস্ট কথা হয়েছিল বোধহয়। তো আমাদের যে লাস্ট যে পডকাস্টটা হয়েছিল, সেটাতে যে ঘটনাগুলো আপনি দিয়েছিলেন, সেটাতে মানুষজন অনেকটাই ভালোবাসা দিয়েছে, এবং জানতামও না যে আপনার কাছে আরো দু একজনের ঘটনা রয়েছে বলে। জাস্ট 2-3 দিন আগেই বোধহয় কথা হলো আপনার সাথে, এবং আপনি জানালেন যে আরো কিছু ঘটনা রয়েছে আপনার পারিবারিক যারা মানুষজন রয়েছেন বা আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের জীবনে ঘটে গেছে এরকম কিছু ঘটনা। তো আপনি যদি আজকে আমাদের শ্রোতা বন্ধুদের সাথে যদি শেয়ার করতেন যে ঘটনাটা কিরকম ভাবে টেক প্লেস করেছিল। হ্যাঁ, একদমই। থ্যাংক ইউ অর্পণ। প্রথমেই তো তোমাকে এবং সকল শ্রোতাবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা এত সুন্দর রেসপন্স দিয়েছিল বলেই আবারও আমি সুযোগ পাচ্ছি তোমাদের সাথে ঘটনা শেয়ার করার। এবং তোমাকেও অসংখ্য ধন্যবাদ, তুমিও ভীষণ সুন্দরভাবে আমার ওই এটাকে ছেড়েছিলে, যেটা আমি বলেছিলাম। ঘটনাটা খুব সুন্দর প্রেজেন্টেশন হয়েছিল এবং সেটা রেসপন্স খুব ভালো পেয়েছিল। হ্যাঁ, যে ঘটনাটা আমি বলবো সেটা চুঁচুড়াকে কেন্দ্র করেই। ঘটনাটা আমার পারিবারিক একটা ঘটনা, এবং আমার নিজের সেজো মাসি তারই বাড়ি ছিল ওখানে। তারা একটা বাড়ি কিনে গেছিল। ঘটনাটা আমি একাধিকবার বাড়িতে শুনেছি, এবং এটা আমাদের ফ্যামিলির একটা খুবই বহুল প্রচলিত একটা ঘটনা। তো ঘটনাটার সূত্রপাত যদি বলি, আমার যে সেজো মাসি, তার যে হাজবেন্ড, সেই মেসো এখন আর বেঁচে নেই। তো সেই মাসি মেসো ওরা ওই সাইডে চুঁচুড়ার ওইদিকে একটা বাড়ি পায়, যেটা অ্যাফোর্ডেবল, তার সাথে ভীষণ সুন্দর বাড়িটা, গোছানো, সামনেটা বাগান ছিল, বেশ সুন্দর। যদিও এই ঘটনাটা আমি যেটা বলছি আমার জন্মের আগেকার ঘটনা। এটা তোমার অ্যারাউন্ড 1998 সালের ঘটনা হবে, আর 97 কি 98 এর ঘটনা হবে। তো আমি খুব ছোটবেলায় সেই বাড়িটায় গেছি, তাই আমার স্মৃতিতে খুব একটা সুস্পষ্ট প্রতিচ্ছবি নেই বাড়িটার। তবু যতটা আমি শুনেছি বাড়ির লোকজনের মুখে, সেটার বেসিসেই বলছি। তো বাড়িটা খুবই সুন্দর ছিল, ভীষণ সাজানো গোছানো ছিল। তো বাড়িটা যখন প্রথমে ওরা কেনে, এবার দেখবে কোনো যদি হিস্ট্রি থাকে না, ব্রোকারেজের একটা টেন্ডেন্সি থাকে ব্রোকারদের সেটাকে চেপে যাওয়া। তো আমার মাসিরা যখন বাড়িটা কিনেছিল, তো বাড়িটার প্রথমেই ঢুকতে দেখেছিল তো দুটো ঘর। তো একটা ঘর যেটা একটু সামনের দিকে, রোডের সামনের দিকে, আর একটা ঘর একটু ভেতর দিকটা আর কি। তো সামনের দিকের যে ঘরটা ছিল না, সেটায় কোনো দরজা ছিল না ঘরটাতে। তো আমি একটু ডেসক্রিপশনটা দিই, না হলে হয়তো বুঝতে অসুবিধা হবে, তাদেরও কোনো মিসকনসেপশন তৈরি হতে পারে। তো বাড়িটা ছিল কিরকম, মেন গেট দিয়ে ঢুকে বাগান মতো ছিল, ঠিক আছে?
এবার বাগান থেকে ঢুকে একটা বড় মেন গেট ছিল, বড় মেন দরজা ছিল, যে দরজাটা খুলে ঢুকি হল পড়তো একটা, ওই তোমার ডাইনিং স্পেস যেটাকে আমরা বলি আর কি। সেই ডাইনিং স্পেসটা ছিল, ডাইনিং স্পেসটা লাগোয়া একটা ঘর ছিল যেটায় তোমার দরজা ছিল না, ঠিক আছে। আর তার পাশে একটু ভেতর সাইডে আর একটা ঘর ছিল যেটা আরেকটু বড় ঘর, এবং সেটাতে দরজা টরজা সমস্ত কিছু ইনট্যাক্ট ছিল। তো এবার ওই যে আর একটা ঘর বললাম, সেই ঘরটার পাশেই ছিল কিচেন, আর তারপরে আরেকটি কিচেনের পাশে একটা ছোট স্পেস গেছিল, সেখানে গিয়েছিল তোমার ওয়াশরুমটা। ঠিক আছে, আশা করি মোটামুটি আমি বোঝাতে পারলাম, যতটুকু আমি বুঝতে পেরেছি অন্যদের মুখে শুনে সেই বেসিসে বোঝালাম আর কি। তো যাই হোক, তো এবার যে বাড়িটা ছিল, তো যখন ব্রোকারকে জিজ্ঞাসা করা হয় যে এই রুমটার দরজা কেন নেই, উনি না একটু কথাটা এড়িয়ে যান, মানে উনি ঠিক বলতে চান না যে কি আছে কিছু নেই, মানে একটু এড়িয়ে যান। তো যাই হোক, আমার মেসো মাসি ওরা অতটা ওটাকে না গুরুত্ব দেয়নি। দেখো, একটা কম পয়সায় একটা যদি খুব ভালো বাড়ি মানুষ পায়, তখন দেখবে না একটু এই ছোট ছোট জিনিসগুলো মানুষ কিন্তু নেগলেক্ট করে, ঠিক আছে, যেগুলো থেকে আলটিমেটলি মানুষ ভুলগুলো করে, তো এই নেগলেক্ট করে। তো ওরাও একটুখানি নেগলেক্টই করেছিল বিষয়টাকে। তো যাই হোক, ওরা বাড়িটা কিনে নেয়। এবার বাড়িটা কিনে নেওয়ার পরে বাড়িতে শিফট করার ঠিক আগে আগে, মানে শিফটিং এর আগে আগে পাড়া প্রতিবেশীদের থেকে ওরা জানতে পারে যে এই বাড়িটাতে ওই যে রুমটাতে দরজা নেই, সেই রুমে একজন ছেলে সে সুইসাইড করেছিল গলায় দড়ি দিয়ে। ছেলেটি অল্প বয়স্ক একটা ছেলে, মানে তোমার ওই 30-32 বছরের মতো বয়স ছেলেটা, সে ওইখানটা সুইসাইড করেছিল। তার হয়তো সদ্য বিবাহিতা স্ত্রীর সাথে কিছু মনোমালিন্য হয় এবং সে আত্মহত্যা করে। তো এটা জানার পর ওদের খুবই খুব খুব করতে থাকে মন। এবার আমার যারা দিদা বা সবাই বলে যে কি ব্যাপার, তোরা বাড়িটা কেনার আগে কোনো খোঁজ খবর করলি না। তো তখন মাসি বলে যে দেখো, যখন কিনেই ফেলেছি তখন তো আর আমার কিছু করার নেই। তখন ওরা করে কি, ওরা হচ্ছে আমার ওই মাসি ভীষণ লোকনাথ বাবার ভক্ত। ওরা করেন কি, একজন মানে ওখানকার একজন লোকাল খুব ভালো প্রিস্ট, মানে পুরোহিত, তাকে দিয়ে বাড়িটা একদম সস্তায়ন করিয়ে একদম পুজো টুজো করিয়ে নেয়, এবং একদম সুন্দর করে যে ঘরটায় ছেলেটা সুইসাইড করেছিল সেই ঘরে ঠাকুরের আশ্বাসন রেখে, মানে একটা পজিটিভ অরা তোমার ঘরটাকে দেওয়ার চেষ্টা করে। আচ্ছা। এবং পুজো টুজো করে সুন্দর করে একদম যা যা প্রিকশনস নেওয়ার সেগুলো নেয়। এবার দেখবে আমাদের ইউজুয়ালি একটা সত্যি টেন্ডেন্সি থাকে কি, যখন কিছু করার থাকে না, আমরা ওই তখন ভগবানের দিকটাই বেছে নিই আর কি, পথটাই বেছে নিই। এবং সত্যি একটা মনের আস্থা থেকেই হোক বা যাই থেকেই হোক, ঈশ্বরের কৃপায় কিন্তু আমার মাসি মেসো ওই বাড়িটাতে যতদিন ছিল ওদের কিন্তু এক বিন্দু কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে। আচ্ছা। তো ইনফ্যাক্ট সেই বাড়িটাতে আমার দাদার তখন বয়সটা ছোট, আমার দাদা, আমার মা, আমার বাবা এরা দীর্ঘদিন গিয়ে ঘুরে এসেছে, থেকে এসেছে। ইনফ্যাক্ট আমার জন্মের পরে আমি তখন একদম ছোট্ট, মানে হয়তো 1.5-2 বছর বয়স, আমাকে নিয়েও ঘুরে এসেছে, কিন্তু কেউ কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম ফেস করেনি ওই বাড়িটাতে, ঠিক আছে। তো তাহলে শ্রোতারা ভাবতেই পারে যে তাহলে কিসের ঘটনা। ঘটনাটা হচ্ছে যে আমার বড় মামার বিয়ে হয় ওই 1997 সাল নাগাদ, বুঝেছো। তো আমার বড় মামার যে ওয়াইফ, মানে আমাদের যে বড় মামি, এবার দেখবে আমাদের বাঙালি ফ্যামিলিতে হয় না যে একটা নতুন বিয়ে হয়ে আসলে সেই কাপলকে সব রিলেটিভরা পালা করে করে ইনভাইট করে বাড়িতে খাবার দাবার একটা দিন একটু হয়। তো তার মধ্যে আমার ওই সেজো মাসির বাড়িটা চুঁচুড়াতে সব থেকে সুন্দর ওদের বাড়িটা। আর চুঁচুড়া জায়গাটা তো জানো কতটা সুন্দর একটা এলাকা। তো ইনফ্যাক্ট আমার যে মানে মাসির বাড়ি ছিল, বাড়ি থেকে খুবই কাছাকাছি, মানে খুবই অল্প সময়ে তোমার ব্যান্ডেল চার্চ যাওয়া যেত, ঠিক আছে, খুবই কাছে। আচ্ছা। তো ফলত বুঝতেই পারছো জায়গাটা একটা দর্শনীয় স্থানও, তার সাথে একটা রিলেটিভের বাড়ি, মানে সোনায় সোহাগা মতন একটা ব্যাপার আর কি।
তো যাই হোক, তো সেইখানে আহ, আমার বড় মামা বড় মামিকে ইনভাইট করা হয়, আমার সেজো মাসি ইনভাইট করে, ঠিক আছে, ইনভিটেশনটা দেয়। তো ইনভিটেশনটা দেয় আমার বড় মামিকে, কিন্তু ফ্যামিলির কেউ মানে নট আ সিঙ্গেল পার্সন কেউ জানায়নি যে ওই বাড়িটায় কি ব্যাকগ্রাউন্ড আছে, কি ইতিহাস আছে। নতুন বউ তো যদি জানিয়ে দেয়, দেখবে একটা প্রথমেই একটা ভয়ের জায়গা তৈরি হয়ে যাবে না। তো সেই কারণে কিছুতেই জানায়নি যে ওখানে কি হিস্ট্রি আছে। তো আমার বড় মামা বড় মামি তো গেছে, আমার মামি তো ভীষণ ভাবে মানে অভিভূত হয়ে গেছে জায়গার সৌন্দর্য দেখে। এত সুন্দর বাড়িটা, ইনফ্যাক্ট এত সুন্দর। আর তুমি বললে বিশ্বাস করবে না অর্পণ, ওখানে আমার ওই মেসো না খুব রসিক মানুষ ছিলেন। আচ্ছা, মানে ওনার মৃত্যুটা সত্যি আমাদের ফ্যামিলির একটা বিশাল বড় লস। মানে ওরম একটা মানুষ যে বেঁচে নেই, এটা আমাদের খুবই দুঃখের একটা জায়গা। তো আমার ওই মেসো, উনি না মজা করে বলতেন কি, এই বাড়িতে আমার ভূত বন্ধু আছে। তার কারণ হচ্ছে ওদের বাড়িটাতে এত আয় পয় হয়ে গেছিল না, ওই বাড়িটা ওদের এত শুট করে গেছিল। ওরা, আমার মেসো ওখানে একটু বাগান করেছিল, যা সবজি লাগাচ্ছে, যে ফুল গাছ লাগাচ্ছে, একদম ভরে ভরে তাতে ফল হচ্ছে, ফুল হচ্ছে, সবজি হচ্ছে, ঠিক আছে। তারপর ধরো তোমার যে গ্যাস, আমরা রান্নায় যে জ্বালানি গ্যাস ব্যবহার করি, সেটার একটা লংজিভিটি আছে তো, একটা নির্দিষ্ট সময় পর শেষ হয়। তো ওদের গ্যাস না শেষ হতো, অনেক দিন চলতো, অনেক দিন, মানে নির্ধারিত সময়ের অনেক বেশি দিন চলতো। আমার ওই মেসো না, উনি মজা করে বলতেন যে আমার বাড়িতে ভূত বন্ধু আছে, সে আমাদেরকে উপকার করে। মানে সত্যি যে স্পিরিটটা ছিল, যদি থেকে থাকে, সে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি তো করেইনি, বরঞ্চ তাদের অনেক হেল্প করেছিল। এবং ওই বাড়িটার মধ্যে না একটা অদ্ভুত পজিটিভিটি ছিল, আমার মা দাদা এরা সবাই বলে। আচ্ছা, তো হ্যাঁ, তো এবার আমার মামা মামি গেছে, সেখানে গিয়ে তো ওরকম বাগান ফাগান দেখেছে, ওরকম কাছেই, বেশি দূর না, তোমার নদী আছে। তো সেই সমস্ত জায়গা ঠায়গা দেখে ঘুরে টুরে এসেছে। তো খুবই খুবই প্লিজড আর কি যায়। তো এবারে ঘটনাটা যেদিন ঘটে, যেদিন ওরা যায় তার পরের দিনকে, যেদিনকে যায় সেদিনকে আস্তে আস্তে কিছু ঘটেনি। এবার গেছে অত দূর, তো 3-4 দিন থেকে আসবে আর কি। তো আমার মামা মামি যেদিন গেছে সেদিনটা কিছু প্রবলেম হয়নি। তার পরের দিনকে দুপুর বেলা থেকে দিব্যি খাওয়া দাওয়া হয়েছে, আমার মেসো বাজার টাজার করে এনেছে, খাওয়া দাওয়া রান্না বান্না করে সবকিছু হয়েছে। আমার এক মাসতুতো দিদি আছে, মানে ওই মাসির এক মেয়ে আছে। তো সেই দিদি, আমার মাসি আর আমার বড় মামি, এরা তিনজন হচ্ছে যে ঘরটা একটু বললাম বড় বেডরুমটা, যেটা দরজা টরজা সমস্ত কিছু আছে, সেইখানটা, ওই রুমটাতে বড় খাটে ওরা তিনজন শুয়েছে, আচ্ছা, ঠিক আছে। আর আমার বড় মামা আর আমার যে মেসো, আমি মেসোটাকে জয়ন্ত পাপা বলে ডাকতাম, তো ওই মেসো, ওরা দুজন যে ঘরটা ওই ছেলেটি সুইসাইড করেছে সেই ঘরটাতে শুয়েছে, ঠিক আছে। তো এইবারে রাত্রেবেলা বলছি, কিন্তু যেদিন ওরা গেছে তার পরের দিন রাত্রেবেলা। তো এবারে আমার মামি যেখানটা শুয়েছিল, যে পজিশনটায় শুয়েছিল খাটে, চোখটা খুললেই না সামনে দরজাটা, ওই দরজাটা হালকা দেখা যেত, বুঝেছো। আচ্ছা, তো মানে চোখ খুলেই দরজাটা দেখা যাচ্ছে। এবার আমার সেজো মাসি না বরাবরই একটু মানে সাফোকেটেড ফিল হয় যদি একটু দরজা জানলা সব বন্ধ থাকে। তো আচ্ছা, আমার মাসি কি করতো, ওই যে দরজাটা ছিল ঘরে, ওটাকে হালকা করে না একটু খুলে রাখতো, মানে পুরো বন্ধ ছিটকিনি দিত না, ভেজিয়ে রাখতো আর হালকা করে একটু ফাঁকা করে রাখতো আর খুলে রাখতো। আচ্ছা, তো বাইরেটা তো হল, ওর বাইরেটা তো ওই ডাইনিং স্পেসটা আছে, ওই জায়গাটা অন্ধকার। তো আমার মাসি কি করতো, ওই রান্নাঘরটা লাগোয়া, তো রান্নাঘরে একটা লাইট জ্বালিয়ে রাখতো, ঠিক আছে। ওই রান্নাঘরের লাইটটা হলটাকে যতটা আলোকিত করছে আর কি, একটা আলো আঁধারি পরিবেশ। তো এবারে আমার মামি হঠাৎ করে মাঝরাত্রে ঘুম ভাঙে, বা নতুন জায়গায় গেলে দেখবে আমাদের সচরাচর ঘুম আসতে চায় না, বা হলেও ঘুমটা ঠিকঠাক হয় না। তো যাই হোক, একটু কিছু একটা অস্বস্তিতে মামি চোখটা খুলেছে। তো চোখটা খুলেই না সামনে দেখছো ওই দরজাটা, তোমার যেখানটা হলের দরজাটা আর কি, যেটা দেখা যায়। তো মামির হঠাৎ করে মনে হচ্ছে ওই যে দরজাটার ফাঁকা জায়গাটা আছে, সেইখান দিয়ে কেউ একটা মামির দিকে দেখছে, একটা
অবয়ব, একটা পুরুষ অবয়ব। আচ্ছা। তো মামি না অনেকক্ষণ ভালো করে দেখতে, ভাবতো চোর ঢুকলো নাকি, মানে একটা ভয় লাগে না একটা ওরকম অন্ধকারে, প্রথমেই কি আর ভূত প্রেত মাথায় আসে, আর যেখানে সে তো জানেই না ইনসিডেন্ট কিছু। হুম। তো সে ওরকম কি করলো, দেখলো যে একটা কিছু পুরুষ অবয়ব দাঁড়িয়ে আছে, এবার একটু ভালো করে দেখতে দেখছে অবয়বটা না একটু একটু পরিষ্কার হচ্ছে, মানে একটু একটু অবয়বটা বোঝা যাচ্ছে। আচ্ছা। তো আমার মামি অবয়বটাকে চোখের সামনে পরিষ্কার দেখতে পেয়ে আমার মামি চিৎকার করে উঠেছে এবং আমার মাসিকে ডেকে তুলেছে যে শেষদি ওঠো। আমার মাসি ধরফর করে উঠেছে, দিদি উঠে গেছে, বলছে কি হয়েছে কি হয়েছে, বলছে শেষদি ওখানে না একটা চোর ঢুকেছে, কেউ একটা দাঁড়িয়েছিল। তো আচ্ছা। আমার মাসি তাড়াতাড়ি সব লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে, আমার মেসো মামা ওদেরকে ডেকে তুলেছে, ওরাও উঠে লাইট ফাইট জ্বালিয়ে, আমার মেসো আবার বাইরে বেরিয়ে আশপাশটা সব দেখে নিল যে কোথাও কেউ আছে কিনা, মানে মোটামুটি এরিয়াটা একটুখানি স্ক্রুটিনাইজ করে নিল, দেখলাম কোথাও কেউ নেই। এবার ধরো যদি আমি ধরেও নিতাম ওটা কোনো চোর, তার তো একটা বাড়ির থেকে পালাতে বা কিছুতে একটু তো সেটা সময় লাগতো বা কিছু, তো পুরো জাস্ট ভ্যানিশ হয়ে গেল। ঠিক আছে, আর আমি তো ওটা চোখের সামনে দেখতে দেখতেই চিৎকার করেছি। তো মানে উইদিন ওই মাইক্রো সেকেন্ডস এর মধ্যে সে কোথায় চলে যাবে, সে মানুষটা যদি মানুষই হয়। তো আমার মাসি বলেছে যে কি দেখেছিস তুই, আমার সত্যি করে বলতো। এবারে আমার মাসিকে আমার মামি বলছে যে ও কিরকম দেখেছে অবয়বটাকে। তো আমার মামি বলছে যে শেষদি এখানে একটা লোক ছিল, একটা ছেলে ছিল, এই বছর 30 থেকে 32 বছর বয়স, 30-35 বছর, মানে ওরকম তো অ্যাকিউরেট বলতে পারছি না 32 বছর কি কত, এই 30-35 বছর বয়স হবে, লম্বা, বেশ গায়ের রংটা ফর্সা, সুন্দর মতো দেখতে একটা ছেলে দাঁড়িয়েছিল। তো আমার মাসি তখন পুরো রীতিমতো অবাক হয়ে গেছে, কারণ আমার মামি তো কিছু জানতোই না এই ইনসিডেন্টটার ব্যাপারে, যদিও জানতো, আমি ধরলাম যে জানতো, ভয়ের চোটে দেখেছে, ওকে তো কেউ বলেইনি কিচ্ছু না। তো ও হুবহু ওই ছেলেটার ডেসক্রিপশনটা দিল কি করে, যে ছেলেটা মারা গেছিল হুবহু তার ডেসক্রিপশনটা দিল কি করে। তো তখন আমার মাসি বললো ও কিছু না, তুই ঘুমিয়ে পড় বলে আমার মাসি একটা ওই তোমার হনুমান চালিসা ওই মামির বালিশের পাশটা রেখে দিল। ঠিক আছে, আর একটা লোকনাথ বাবার ফটো ছিল, ওই ফটোটাকে মাথার ধারে রেখে দিল। তো দিয়ে আমি ঘুমিয়ে পড়েছে। পরের দিন ওখানকার একটা লোকাল এরকম ঝাড়ফুঁক করেন একজন ছিলেন, সেখানে আমার মাসি নিয়ে যায় আমার মামিকে। পরের দিন সকালে মাসি পুরো ঘটনাটা বলে আমার মামিকে এবং বলে নিয়ে যায় তার কাছে। তো তিনি বলেন যেটা, যে ছেলেটা তো একদম মানে সদ্য বিবাহিত মারা গেছে, তাই জন্য, আর আপনার যে ভাইয়ের বউ সেও সদ্য বিবাহিত একজন স্ত্রী, তো সেই জন্য হয়তো কি হয়েছে, ও সদ্য আর নতুন বিয়ে হলে বলে না একটা গায়ে একটা বিয়ের গন্ধ থাকে, তো ও আপনার ভাইয়ের বউকে দেখে আকৃষ্ট হয়ে ও এসেছে দেখা দিতে। ওই জন্য ওকে না হলে তো ওকে কেউ কোনোদিন এরা ফিলই করেনি কিছু। তো ওকে দেখা দিয়েছে এবং বলেই দিল আমার মামিকে একটু জল পড়া ঠরা দিয়ে, তারপর ওই হাতে একটা মাদুলি মতন দিয়ে দিল, দিয়ে বললো যে আর কিছু হবে না, হয়তো ক্ষতিকর নয়, স্পিরিটটা ক্ষতিকর নয়। আচ্ছা। তো তারপরে ওরা চলে এলো, মামিরা কিন্তু তারপরে আরো 2-3 দিন ছিল ওইখানে, তো আর কিন্তু কোনোদিন কিছু ফিল করেনি। আর অদ্ভুত ভাবে জানো, আমার মাসিরা ছাড়ার পরে ওই বাড়িটা আমার মাসিরা ছেড়ে দেয় অন্য কারণে, সেটা কোনো ভৌতিক কিছু কারণ না, ওটা অন্য কারণ ছিল, সেই জন্য ছেড়ে দিয়েছিল। তো বাড়িটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু আরো অনেকে বাড়িটা থাকতে এসেছে, কিন্তু কেউ কিন্তু থাকতে পারেনি, মানে একমাত্র আমার মাসিদের ফ্যামিলিটাই ওই বাড়িতে খুব ভালোভাবে থেকেছে, আদার্স তারপরে যারা এসেছে কেউ কিন্তু থাকতে পারেনি, মানে সবাই উপদ্রবের শিকার হয়েছে এবং তারা মানে বাড়িটা ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু আমার মাসিরা থাকতে, ওদের ভীষণ স্যুট করেছিল বাড়িটা, বরং ওটা ছেড়ে ওরা অন্য যে বাড়িগুলো গেছে সেগুলোই ওদের অনেক প্রবলেম হয়েছে, কিন্তু এই বাড়িটায় ওদের কিন্তু একটা প্রবলেম হয় শুধুমাত্রই আমার মামি একবার দেখেছিল ওইটা। তবে একটা জিনিস আছে, ওদের একটা না তোমার পিচ ডগ ছিল, পেট ডগ ছিল, তার নাম হচ্ছে জ্যাকা, আমরা জ্যাক মানে জ্যাক নাম, আমরা জ্যাকা করতাম। তো
তো ওই পেট ডগটা যে ছিল সে ছোট, তখন ডগটা অনেকটা ছোট। এবার হয়তো বাড়িতে ও ছিল বলে হয়তো হাভি হতে পারেনি, সেটাও হতে পারে। কারণ আমার মা একটা ঘটনা বলে যে আমি যখন অনেক ছোট, মানে আমার হয়তো 1.5 বছর বয়স, আমাকে নিয়ে গেছিল ওই বাড়িটাতে। হুম। তো মা খারা খেতে বসেছে, আমাকে ছোট্ট তো আমায় খাটে শুইয়ে দিয়ে মায়েরা খেতে বসেছে ডাইনিং এ। তো মা হঠাৎ করে না মায়ের একটুখানি একটা ওই তোমার জিনিস পড়া ছড়ার আওয়াজ হচ্ছে, যে রুমটায় আমি ছিলাম। আচ্ছা। তো মায়ের মাথায় স্ট্রাইক করেছে যে আমরা সবাই তো ডাইনিং এ, তাহলে ঘরে জিনিসটা পড়লো কি করে। তো এবার জানো ওই বাড়িতে ওরকম একটা ঘটনা আছে, ভয়েই পেয়ে গেছে আমার মাও। উঠে গিয়ে তখন দেখছে যে আমি কেটে শুয়ে আছি, আর জ্যাকা ও পুরো আমার মাথার ধারে একদম মানে গার্ড দেওয়ার মতো করে বসে আছে, অ্যাজ ইফ ও না গার্ড করছে, প্রোটেক্ট করছে মানে আমাকে ছোটবেলায়। তো আচ্ছা। বুঝতে পারে যে হয়তো একটা বাড়িতে ওরকম জ্যাকা ছিল বলে হয়তো হাবি হতে পারেনি, তবে কোনো প্রবলেম হয়নি। ওই একবারই আমার বড় মামি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করে। আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়ে গেল। ওই আপনাদের যে বাড়িটা ছিল, ওই বাড়িতে আপনি বললেন যে একটাই মাত্র ঘর ছিল যেটার কোনো দরজা তো ওই দরজা না থাকা যে ঘরটা রয়েছে ওটাতে কি পরে কি দরজা বানানো হয়েছিল, না ওটা যেরকম ছিল না না ওরকমই না, পড়েছিল? ওটা না দরজা বানানো কেন বলছি বলো তো, ওই দরজাটা ওরা, ওই ঘরটা ওরা বেসিক্যালি ব্যবহার করতো না। এ তো আমার মানে মামারা গেছিল বলে ওরা তখন একটা ঘরে হবে না বলে ওরা পাশের ঘরটায় ছেলে দুটো শুয়েছিল, না হলে তো ওরা 3টে মানুষ আমার। আর ওই যে আরেকটা যে ঘরটা ছিল যেটা বড় ঘর ছিল আর কি, যেটা দরজা আছে, সেই ঘরটাতে মোটামুটি 3 জনের আরামসে হয়ে যেত। আচ্ছা। ওই ঘরটাতেই আমার মাসি, মেসো আর দিদি থাকতো। ঠিক আছে, সেই ক্ষেত্রে ওরা এই ঘরটা পারতপক্ষে ব্যবহার করতো না। এই ঘরটাতে বললাম না, এই ঠাকুরের জিনিসপত্র ছিল এই সমস্ত। আর কি বলতো, মেন একটা, যদি ওটাই এন্ট্রান্স ডোর হতো তাহলে ওটাকে একটা তোমার এমার্জেন্সি দরজা লাগাতেই হবে। ওটা তো তার আগে তো বাইরে তোমার মেন এন্ট্রান্সে মোটা কাঠের দরজা আছেই, তো সেই দরজাটা খুলে তো ঢুকছে, ওটা তো লক অ্যান্ড কি করা, তো ওই দরজাটা অতটা খুব একটা অসুবিধা হতো না ওদের। রাত্রে তো ওই ঘরে কেউ সেরকম শুতো না, তো এক কাজ প্রবলেম হতো না। ওটা বেশিরভাগ জ্যাকা থাকতো ওই ঘরটাতে, ওই ঘরটাতে না জ্যাকা থাকতো, তো ওই জন্য অতটা ওদের প্রবলেম হয়নি ওটাতে। আর ওরা দরজা টরজা লাগায়নি, ওটা ওইভাবেই থাকতো, দরজা ছাড়াই থাকতো। ওই ঘরটায় ছেলেটি যখন সুইসাইড করে না, দরজাটা ভেঙে ওকে উদ্ধার করা হয়, তো তারপর থেকে দরজা নেই ঘরে। এছাড়াও আপনার কাছে আরেকটা একটা ঘটনার ব্যাপারে শুনছিলাম, আপনি জাস্ট মানে রেকর্ডিংটা শুরু করার আগেই কথা হচ্ছিল। আচ্ছা দেখো, এই যে সেকেন্ড ঘটনাটা, এইটা আমি যার থেকে শুনেছি সে আমার এক দিদি, স্থানীয় একজন মানুষের থেকে আমি শুনেছি। হ্যাঁ, তো আচ্ছা। আমি তার অনুমতি না, মানে তার অনুমতি নেই বলেই আমি তার নামটা ব্যবহার করতে পারবো না এখানে, হুম। বা ঘটনাটাই শুধু আমি শেয়ার করতে পারবো। আমি ঘটনাটা রিলেটেড কোনো কিছু, মানে আদার্স কোনো জায়গার নাম বা কিছু আমি ব্যবহার করতে পারবো না এখন, ঠিক আছে? আচ্ছা। তো হ্যাঁ, তো আমি সুবিধার্থে যার থেকে আমি শুনেছি তার নামটা আমি ধরে নিচ্ছি, তমসাদি। ঠিক আছে, আমি ঘটনা বলার সুবিধার্থে নামটা নিলাম। হুম। তো এই তমসাদি যখন স্কুলে পড়তো, মানে ক্লাস 9-10 পড়তো, তখনকার একটা ইনসিডেন্ট যেটা ওকে এমন ভাবে স্কার করেছে, যে ইনসিডেন্টটা ও বেসিক্যালি যতবার শেয়ার করে ওর একটা না খুব প্যানিক অ্যাটাক মতন আসে, বুঝেছো? আচ্ছা। এবং ঘটনাটা খুবই মর্মান্তিক এবং খুবই অদ্ভুত একটা ঘটনা, যেটা আমি শুনেছি। এবং আমি যতবার ঘটনাটা বলি, যত জায়গায় বলি, ঘটনাটা আমি অনেকবার অনেক জায়গায় বলেছি। মানে তুমি যখন পোস্ট করবে ভিডিওটা, আমার রিলেটিভ যারা শুনবে দেখবে অনেকেই হয়তো বলছে যে হ্যাঁ এই ঘটনাটা তারা আমার মুখে অনেকবার শুনেছে, কারণ আমি অনেক জায়গায় অনেকবার বলেছি। তার যতবারই বলেছি না, আমার এত গুজবাম্পস দেয় তখন, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তো ঘটনাটা একটু বলি। ঘটনাটা হচ্ছে, আমি যার থেকে শুনেছি সেই তমসাদির ছোটবেলায় একটা বেস্ট ফ্রেন্ড ছিল, তার নামটা আমি ধরে নিচ্ছি নেহা। ঠিক আছে, সেই যে নেহা মেয়েটি ছিল, নেহা মেয়েটির মা বাবা কেউ ছিল না, মেয়েটি মামা বাড়িতে মানুষ হয়েছিল। এবং মামা বাড়িতে তার মামা, মামি এবং এক মামাতো দাদা থাকতো। এবার এই যে মামাতো দাদা, তাকে আমি যার থেকে শুনেছি তমসাদি, সেও আবার দাদা বলতো, ভাই ফোঁটা দিত, মানে একটা না পারিবারিক সম্পর্ক হয়ে গেছিল
তমসাদির সাথে নেহাদির, এবং এদের বন্ডিংটা না বন্ধুত্ব থেকে একটা আত্মার সম্পর্ক হয়ে গেছিল, হয় না, অন্তরঙ্গতা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে এরা যে একটা বন্ধু, এদের মধ্যে যে রক্তের কোনো সম্পর্ক নেই, তার থেকে একটা আত্মার সম্পর্ক, আত্মিক একটা যোগ এসে গেছিল এদের দুজনের মধ্যে। তো এবারে মাঝখানে কি হয়, ক্লাস 10-এ পড়ে বললাম, তো 10-এ ওরা না পরীক্ষা, তোমার সমস্ত এক্সামের আগে আগে এই মেয়েটা নেহা বলে যে মেয়েটি, তার না হঠাৎ করে বেশ কয়েকদিন কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, বেশ কয়েকদিন কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। আচ্ছা। তো এবারে স্বাভাবিকভাবে তমসাদি একটু টেনশনে পড়ে যায় যে কি হলো, ওর কোনো পাত্তা কেন পাওয়া যাচ্ছে না। তো তমসাদি এক দুবার না চেষ্টা করে ওর মামার বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার যে কি হয়েছে, বাট কোনো কারণে ও না ঠিক গিয়ে উঠতে পারেনি ওর মামার বাড়িতে। এবারে দেখতে একসাথে কি হয়, একটা উঁচু ক্লাসে পড়াশোনা করলেন, তখন পড়াশোনার এতটা প্রেশার থাকে, তখন এই আদার জিনিসগুলো আমরা একটু এগুলোকে সাইডলাইন করি। হ্যাঁ, আমাদের একটু প্রেফারেন্সের তালিকা থেকে এই জিনিসগুলো একটু নামে, যে ঠিক আছে দেখা যাক না, হবে, পড়াশোনাটা তো আপাতত করি। তো বেশ অনেকদিন মেয়েটা স্কুল যাচ্ছে না, ওরা এক কোচিং এ পড়তো সেখানে যাচ্ছে না, তো অনেক দিনের একটা এরকম পরে একদিন হঠাৎ করে, মানে ধরো এই যে ওর যে পাত্তা না পাওয়াটা ওই মেয়েটার নেহার, এই ঘটনাটার 10 দিন হয়ে গেছে, 10 দিন ওর কোনো খোঁজ নেই। ঠিক আছে, এবার তখনকার দিনে এত ফোনের চলটা তো ছিল না, তো সেরকম ভেবেছে হয়তো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে বা শরীর টরীর খারাপ হয়েছে, যাই হোক জেনে নেব। তো 10 দিনের মাথায় একদিন তমসাদির সাথে ওর যে মামাতো দাদা ছিল যে ছেলেটি, তার সাথে রাস্তায় দেখা হয়। ওরা না দুটো পাড়া পরে থাকতো, নেহা মেয়েটা তমসাদির বাড়ি থেকে দুটো পাড়া পরে থাকতো। তো ওই যে মামাতো দাদাটার সাথে দেখা হয়, মামাতো দাদাটাকে বলে, দাদা নেহার কি খবর গো, প্রায় 10-12 দিন হয়ে গেল, ওর তো কোনো যোগাযোগ পাচ্ছি না, স্কুলে যাচ্ছে না, কোচিং এ যাচ্ছে না, কি হয়েছে? তো ওই দাদাটা না কেমন সাডেন কেমন একটা রিয়াক্ট করে বলছে, তুই কিছু জানিস না তমসা? ও বলছে না, আমি কিছু জানি না, কি হয়েছে বলো? বলছে নেহা তো হসপিটালে। বলছে হসপিটালে, কি হয়েছে? বলছে তুই জানিস না, ও তো সুইসাইড অ্যাটেম্প করেছে। তমসাদির তো মানে মাথায় বাজ পড়ার সমান, মানে সুইসাইড অ্যাটেম্প করেছে মানে এমন কি হয়ে গেল যে সুইসাইড অ্যাটেম্প করছে, মানে এটা তো একটা বিভৎস খবর পেলো। বলছে তুমি কি বলছো দাদা, সুইসাইড অ্যাটেম্প করছে, তুমি এটা কি বলছো? বলছে হ্যাঁ, তুই জানিস না? বলছে না, কেন, কি বৃত্তান্ত? বলছে তোকে কিছু বলেনি ও? বলছে না, আমায় তো কিছু বলেনি। তো ও একটা চিঠি লিখে গেছিল মেয়েটা, নেহা মেয়েটা, সেখানে ও অ্যাডমিট করে যে ও তো ক্লাস 10-এ পড়ে, ও যখন ক্লাস 5-এ পড়তো, না 5 থেকেই বোধ হয় 5-এ পড়তো, তখন থেকে ওর একটা ছেলের সাথে রিলেশন ছিল, বুঝেছো? ক্লাস 5-এ পড়ার থেকে ওর একটা ছেলের সাথে রিলেশন ছিল। এবার দেখো 5-এ পড়ার সময় থেকে, হ্যাঁ ক্লাস 5-এ পড়ার সময় থেকে। এবার দেখো আজকের দিনে মানে 2025-এ এটা বললে না আমাদের খুব একটা অদ্ভুত লাগবে না, কারণ এখন সত্যি 4-5-এর বাচ্চাগুলো এতটাই পাকা, কিন্তু তখনকার দিনে না এই কনসেপ্টটা ভীষণ মানে অদ্ভুত ছিল। তখন তো যে সময়ের কথা আমি বলছি, সেই সময় তো বোধহয় 9-10-এ গিয়ে প্রেম করলেও বাড়ির লোক ঠ্যাঙানির ভয়ে একটা ছিল। এখন যেমন মানে 5-6-এর ছেলেমেয়েরাও প্রেম করছে, এটা মেনে নিতেই হবে, এটা হচ্ছে মানে কালের আর কি বলবো পরিহাস। কিন্তু তখনকার দিনে এই কনসেপ্টটা একদমই মানে অদ্ভুত, তো শুধু তার সাথে মানে খুবই কি বলবো, একদম আশা করা যায় না এরকম একটা ঘটনা। তো আমার একটা প্রশ্ন আছে, তখন কি বোধ শক্তি আছে? মানে এটা কি করে সম্ভব, আমি এখনো পর্যন্ত বুঝি না। দেখো প্রেম জিনিসটা হয়তো বোধ থাকে না, ইনফ্যাচুয়েশনটা কিন্তু তৈরি হয়। মানে আমরা যখন ওই বয়সটা, ওটা তো অ্যাকচুয়ালি পিউবার্টি হিট করে ওই সময়টা, তো ইনফ্যাচুয়েশনটা কিন্তু তৈরি হয়, সব সময় তৈরি হয়, এবং প্রপার একটা গাইডেন্স পেয়ে কিন্তু মানুষেরা সেই জায়গাটা থেকে সরে আসে, একটা ভালো লাগার জায়গা কিন্তু তৈরি হয়। তুমি ভেবে দেখবে হয়তো তোমারও ক্লাস 5-6-এ গিয়ে তৈরি হয়েছিল, ঠিক আছে সেই সময়টা।
আমার ওই হ্যাঁ, সময় বলো। কিছুই আসতো না, এসব কখন মাঠে ক্রিকেট খেলতে যাব সেটাই মাথায় আসতো, আর কিছু আসতো না তখন। হ্যাঁ হ্যাঁ, এবার এটা কি বলতো, ম্যান টু ম্যান ভ্যারি করে, ঠিক আছে? এগুলো হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে। এটা সমস্যাটা তুমি হচ্ছে বললে না, তখনকার দিনে সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা অতটা ছিল না, এখনকার দিনে যেভাবে একদমই তাই, একদমই তাই। সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা ছিল না, তারপরে এত কিছু কি ডেটিং অ্যাপ ছাপ এত কিছু ছিল কি, সত্যি কথা বলতে ছিল না। তুমি যেমন বললে তোমার মাঠে ক্রিকেটের দিকে মন পড়ে থাকছে, আমি যখন 5-এ পড়ি, আমি স্কুল থেকে ওয়েট করতাম বাড়ি এসে কখন ছোটা ভীম দেখবো চালিয়ে, ঠিক আছে? আমার তখন ছোটা ভীমের ওপর একটা বিশাল অবসেশন ছিল, ছোটা ভীমকে নিয়ে, মানে আমি ঢোলাপুরেই নিজেকে ইমাজিন করতাম। তখন কিন্তু কার্টুন তুমি চ্যানেলে পোকেমন আসতো, বেইব্লেড আসতো, পাওয়ার রেঞ্জার আসতো, ওইগুলো দেখবার জন্য বসে থাকতাম। এইসব জিনিস আসতোই না। একদমই তাই। এবার তুমি সেইগুলো এখন একটা 5-এর বাচ্চাকে বলো না, জিজ্ঞেস করো না তুই কার্টুন দেখিস, বলতেই পারবে না। 5 তো তুমি ছেড়ে দাও, তার থেকে ছোট ছোট বাচ্চাদের জিজ্ঞেস করো, অর্ধেক বাচ্চা কার্টুনই দেখে না, সব এখন রিলস দেখে, এই দেখে ওই দেখে। তো ফলে এগুলো কিছু না, আমি নিজে যেহেতু একটা স্কুলে পড়াই, তো আমি দেখছি তো বাচ্চাদের কিভাবে অসুবিধা। এটার জন্য কিন্তু কমপ্লিটলি মানে বাড়ির প্যারেন্টসরাই দায়ী। হাতে ফোন ধরিয়ে দিচ্ছে, তাদেরকে রিলস চালিয়ে দিচ্ছে, যাই হোক, এটা মানে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে কথাটা। একটাই কথা কিন্তু আমি বলতে চাইবো, মানে ডাইভার্ট, আমরা আবার টপিকে ফিরে আসবো, কিন্তু একটাই কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে কি এটা পুরোপুরি ভাবে যে আপনার পেরেন্টস এর যে দোষ আছে এটা নয়, কিন্তু এখনকার পরিবেশ যেরকম তৈরি হচ্ছে, একটার পর একটা মাঠ বুঝিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা মাঠ, মানে আপনার একটা কোথাও গিয়ে যদি ক্রিকেট খেলতে হয় বা এ করতে হয়, সেখানে গিয়ে আপনাকে কোথাও না কোথাও একটা জায়গায় ফিস ভরতে হবে। এখন এমনি খোলা ফাঁকা মাঠ এখন কিন্তু পাবেন না কলকাতাতে ফট করে, তো সেক্ষেত্রে অনেকগুলো সমস্যা। সেটা তো ঠিকই, কিন্তু আমি যে সময় ঘটনাটা বলছি না, সেই সময় কিন্তু সিচুয়েশনটা আলাদা ছিল। এবার সেইখানে দাঁড়িয়ে এই যে মেয়েটি, হ্যাঁ সে তো মানে আমি বলবো একটা দৃষ্টান্ত তৈরি করে দিয়েছিল, যে ওই টাইম পিরিয়ডে দাঁড়িয়ে সে ক্লাস 5-এ, মানে হয়তো বিষয়টা যেটা হয়েছে বলতো, একটা মিউচুয়াল ভালো লাগা থেকে শুরু হতে হতে একটু সিরিয়াস হয়ে গেছে আর কি, মানে একটা যাই হোক একটা কোনো কারণে ইনফ্যাচুয়েশন এসে গেছে সেটা। এবার 5 থেকে চলতে চলতে সেই জিনিসটা চলতে চলতে তোমার 6 হয়েছে, 7 হয়েছে, 8 হয়েছে, 9 হয়েছে, বছরের সাথে সাথে বাড়তে বাড়তে ব্যাপারটার গভীরতাটাও হরমোনাল চেঞ্জেস হয়েছে, ফ্রেন্ডশিপ থেকে ওটা ব্যাপারটা এগিয়ে গেছে, বুঝেছি। একদমই তাই। এবার চেঞ্জেস হয়েছে গিয়েছে। আর একটা বিশাল বড় কারণ হচ্ছে তখনকার দিনে এত অপশনও ছিল না, সোশ্যাল মিডিয়াও ছিল না। ওই একজন যার সাথে, তার সাথেই আস্তে 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 জিনিসটা গভীর থেকে গভীরতর হয়েছে, কারণ আদার্স এত সোশ্যাল মিডিয়া টিডিয়ার তো ব্যাপার ছিল না। তো যাই হোক, ব্যাপারটা একটু সিরিয়াস পর্যায়েতেই চলে গেছিল আর কি, মানে মানসিক ভাবে খুব সিরিয়াস পর্যায়েতে চলে গেছিল। তো সেই যে ছেলেটিও, যেটা লিখে দিয়ে গেছে, যে সেই যে ছেলেটি ছিল যার সাথে 5 থেকে 10 প্রায় মাঝামাঝি, মানে মোর দ্যান 5 ইয়ার্স রিলেশনশিপ ছিল, সেই ছেলেটা আবার আরো বড় মানে দৃষ্টান্ত সেট করেছে। সে ওই ক্লাস 5 মানে প্রথম বছরটা এর সাথে খুব লয়াল ছিল, তার পরের বছর থেকে সে একে কনস্ট্যান্ট চিট করে গেছে, ঠিক আছে? এবং বেশ মানে 6-এ 7-এ, মানে এর পরের যে বছরগুলো 5 বছরের বেশি, মানে 4.5 বছর ধরে ছেলেটা চিট করেছে। এবং এই মেয়েটা সাডেনলি গিয়ে 10-এর মাঝামাঝি সময় গিয়ে ও জানতে পেরেছে যে ছেলেটা ওকে এতদিন ধরে চিট করে এসেছে। তো এইটা জানার পরে ও হচ্ছে বাড়িতে না, মামার বাড়িতে একটা বড় কলকে গাছ ছিল। এবার জানো তো কলকে গাছের যে ফল হয় ওটা কিন্তু খুব বিষাক্ত, ওটা কিন্তু খাওয়া যায় না, খেতে নেই বলে। এবার ওটা কলকে ফুলের যে ফল হয়, দেখবে সবুজ সবুজ ফলগুলো দেখতে হয়, তো ওই ফলগুলো না বলে বিষাক্ত। ওই ফলগুলো মানে বেশি খেতে খাওয়াই যায় না, ওই ফল বিষ ফলই বলে ওটাকে। তো ও করেছিল কি, রাগটা দেখাতে গিয়ে, ওই ছেলেটার ওপর রাগ, সেটা দেখাতে গিয়ে ওই ফল অনেক মাটিতে পড়েছিল, ও প্রচুর পরিমাণে ইনটেক করে ফেলে, মানে ধরো 25-30টা ফল ওরকম খেয়ে ফেলে একসাথে, ঠিক আছে? তো যেটার ফলে কি হয়, ওর একটা ফুড পয়জনিং, খুব ম্যাসিভ ফুড পয়জনিং হয়ে যায়, যেটা নিয়ে হসপিটালাইজ হয়।
যেটা নিয়ে ও হসপিটালাইজ হয়। এই দেখো না, বাচ্চামো বুদ্ধি, মানে একটা ইম্যাচিওরিটির কিরকম বড় নিদর্শন। এইভাবে একটা কেউ মানুষের জীবন, নিজের জীবন নিয়ে ছেলেখেলা করে, একটা কি প্রেম করলি, তার কোনো ভবিষ্যৎ আছে কি না আছে, আরো তো কি জীবন করে ছিল না, এইভাবে একটা কেউ করে। এগুলোই হচ্ছে ছেলে মানুষই। আরো একটা কি জানো তো, প্রপার গাইডেন্স। দেখো মা বাবা নেই তো, মা বাবার মতো করে তো কেউ বোঝে না, হয়তো মামা মামি কোথাও সেইখানে গিয়ে ওটা ল্যাক করে গেছে, কথা শেয়ার করার মতো কাউকে পায়নি, হয়তো ভেবেছে সমস্যা দিকেও বলবে, হয়তো ভেবেছে বন্ধু আমাকে জাজ করবে, ঠিক আছে? তো সেই হচ্ছে ব্যাপার। তো সমস্যা দিকে শুনে মাথায় হাত, যে এত বছর ধরে এত বড় একটা ঘটনা আমার জানায় পর্যন্ত নিয়ে একজনকে পছন্দ করে, আমি ওকে অন্তত বোঝাতে পারতাম যে এরকম করিস না বা কিছু। তো যাই হোক, তো তারপরে মেয়েটি যেদিন সমস্যাটি জানলো, এটা কিন্তু অনেকদিন ধরে হসপিটালাইজ, অনেক দিন ধরে। এবার সেই সময় না এত মেডিসিনাল ইনফ্রাস্ট্রাকচার এত ভালো ছিল না, তখন একটু মানে ট্রিটমেন্টে হয়তো একটু কিছু এদিক ওদিক হয়ে ওঠে। যাই হোক, তো এতদিন হসপিটালাইজ ছিল। যেদিন সমস্যাটি জানলো সেদিনই বিকেলেও খবর পাচ্ছে নেহা মারা গেছে, এক্সপায়ার করে গেছে। তো এই হচ্ছে এবার ওর না, মানে ওর পুরো মনে হলো মানে আমার পৃথিবীটা পুরো একদম ধসে পড়ে গেল সমস্যাটি বলতে। তো মানে এবং এরকম একটা মনে হলো যেন ওকে জানানোর জন্যই ওর প্রাণটা মানে ছিল ওইটুকুর মধ্যে, ওর মধ্যে মানে ও জানলো আর ও মারা গেল। তো এবার এই ঘটনা, এবার এই নেহার সম্বন্ধে একটা ছোট্ট ঘটনা বলি। এই মেয়েটা না খুব জুঁই ফুল ভালোবাসতো। এবারে ও জুঁই ফুলের সমস্ত জিনিস ব্যবহার করতো, জ্যাসমিন ফ্লেভারের সাবান, জ্যাসমিন ফ্লেভারের তোমার চুলের তেল, জ্যাসমিন ফ্লেভারের পারফিউম, এগুলো সবও ব্যবহার করতো, কারণ ও জুঁই ফুলটা ভীষণ ভালোবাসতো। তো এবার এটা বলছি কেন, বলছি আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। তো এবার এই যে মেয়েটা তমস্যাদি, এ তো খুব মানসিক ভাবে ভেঙে পড়ে। সেই ছেলেটার অনেক খোঁজ করে যে ছেলেটা কে, সেগুলো ডিসক্লোজ করেনি কিন্তু, যে কে ছেলেটা, এই যে ছেলেটি কে, এটা একটা রহস্য এখনো। কিন্তু এই যে দিদিটা, সে কিন্তু এখনো জানে না ছেলেটা কে। মানে ও হয়তো এতটাই তাকে ভালোবাসতো, তাকে হয়তো কোনো বিপদে ফেলতে চায়নি বলে তার নামটা ডিসক্লোজ করেনি। তো তা কেউই জানে না সেই ছেলেটি। যাই হোক, তো এই ঘটনা মানে ও মারা যাওয়ার দিন 3-4 পরে হঠাৎ করে এই সমস্যা দিক, ওর যে মামাতো দাদা আছে, সে বলে যে সমস্যা তুই বাড়িতে আয়, বোনের বেশ কিছু বইপত্র আছে, তোরা তো একই ক্লাসে পড়িস, তো তোর হয়তো কাজে লেগে যাবে, পরীক্ষার জন্য কিছু অনেক বইপত্র আছে, তুই নিয়ে যা, আমাদের বাড়ি থেকে নিয়ে যাস। তো এবারে ও ভেবেছে যে ঠিক আছে নিয়ে যাচ্ছি বইপত্রগুলো। তো একদিন ওই সমস্যাটি গেছে, এটা কিন্তু দিন 3-4 পর। হ্যাঁ, এবার অপঘাতে মৃত্যুর জানো 3 দিনের মধ্যে একটা কাজ হয়, সেই কাজটা মিটে যাওয়ার পরেই কথা। তো গেছে, এবার মামার বাড়িটা কিরকম বলতো, নিচে ওদের মামার বাড়ির নিচে না 2টো ঘর, সেখানে ওর মামা মামি আর দাদাটা থাকতো। আর ওর ঘরটা ছিল, ওর দাদু দিদা বেঁচে নেই, ওর ঘরটা ছিল মানে নেহার ঘরটা ছিল ওই মামার বাড়ির ঠিক পাশ থেকেই একটা এরকম ঘোরানো সিঁড়ি উপরে উঠে গেছে 2তলায়, বুঝেছো? কিন্তু ওই সিঁড়িটা মামার বাড়ির ভেতর দিয়ে নয়, বাইরে দিয়ে। আচ্ছা, বুঝতে পারছো? একটু অদ্ভুত রকমের, একটু বাইরে দিয়ে সিঁড়িটা গিয়ে ওপরে, সেখানে একটা সরু করিডোরের শেষে দিয়ে ওর ঘরটা, একটাই ঘর। তো এবারে এ গেছে, ওর দাদাটা, মামাতো দাদাটা বলেছে যে তুই যা, ওপরে ঘর খোলা আছে, তুই যা, আমি নিচ থেকে একটু আসছি। তো সমস্যা দিয়ে আস্তে আস্তে ওই সিঁড়িটা দিয়ে উঠে গেছে। আর ওর না খুব কান্না পাচ্ছিল, মানে যতই হোক একটা বন্ধু এতদিন এসেছে বাড়িটায়, কত আনন্দ আড্ডা মেরেছে একসাথে, সেই বন্ধু মারা যাওয়ার পর তার জিনিসপত্র নিতে এসছে, এটা মানে ওর কাছে একটা ভীষণ একটা দুঃখের জায়গা। তো ওরকম রুমটার মধ্যে ও গেছে, বইপত্রগুলো ও বাছাই করে নিচ্ছে যে ওর কোনটা কোনটা প্রয়োজন।
আচ্ছা। তো ওর একটা ছোট টেবিল মতো ছিল, সেখান থেকে বাছাই করতেন। এবার এই যে করিডোরটা বললাম তোমাকে, সরু করিডোরটার শেষে ঘরটা, করিডোরে না একটা লাইট লাগানো ছিল, লাইটটা একটু এরকম ফ্লিকার করতো, লাইটটা বরাবরই ফ্লিকার করতো, ওই আচ্ছা। লাইটটা একটু মাঝে মাঝে একটু দপদপ দপদপ করতো। তো এবার এই সমস্যাতে জিনিসটা নিয়ে হঠাৎ করে ওর ফিল হয় ওই লাইটের ফ্লিকারিংটা খুব বেড়ে যায়, ঠিক আছে? আর ঘরটা না সাডেনলি প্রচন্ড ঠান্ডা হয়ে যায়, প্রচন্ড ঠান্ডা। আমি আচ্ছা। বলছি ঘটনাটা খুব সম্ভবত তোমার জুন জুলাই এর সময়কার ঘটনা। এবার জুলাই মাস মানে তুমি ভাবতে পারছো খুব একটা যে তখন ঠান্ডা থাকে, একদমই না। তো জুন করে না টেম্পারেচারটা প্রচন্ড ঠান্ডা, মানে রীতিমতো কাঁপুনি দিচ্ছে এরকম ঠান্ডা। আর ওর আশপাশে না পুরো সুইচ ফুলের গন্ধে ঘরটা পুরো ভরে গেছে। আমি তোমায় বলছি আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে। সুইচ ফুলের গন্ধে না পুরো ঘরটা মম করছে গন্ধে, মম করছে গন্ধে। এবং সেই গন্ধটা তো ধরছে, ও বলছে আমি তো বসে আছি, আমার না ঠিক এই পেছন থেকে না একটা কেমন একটা ফিল হচ্ছে যে কেউ একটা আমার ঘাড়ের কাছে দাঁড়িয়ে আছে, আমি একটা নিঃশ্বাস অনুভব করতে পারছি আমার শরীরে। তো তখন না হঠাৎ করে মানে একটু চমকে গিয়ে সামনে ওর চোখ পড়েছে এই ফ্লিকারিং লাইটটার দিকটা, মানে লাইটটা ফ্লিকার করছে, সেইখানে দেখছে দেওয়ালের ওপর পুরো এই মেয়েটার, মানে যে মেয়েটা নেহা, তার পুরো একটা এরকম অবয়ব ছায়া। ওটা দেখে ও অজ্ঞান হয়ে গেছে দেওয়ালের উপর, একদম দেওয়ালের উপর। এবার ও অজ্ঞান হওয়ার আগে না একটা খুব জোর চিৎকার করেছিল, খুব জোর একটা চিৎকার করে অজ্ঞান হয়েছিল। ওই চিৎকারটা শুনে ওর দাদাটা উঠে এসেছে ছুটে। এবার ওর দাদাটারও ওর নিচে কোনো একটা কাজে গেছিল, তো ওরও না খেয়াল ছিল না যে সমস্যা উপরে উঠেছে। মানে একটা হয় না বাড়ির মধ্যে এরকম একটা বোন হঠাৎ করে মারা গেছে, তারপরে একটা ও কোনো কারণে একটু মেন্টালি অ্যাবসেন্ট ছিল, যে কারণে ওরও খেয়াল নেই, ওর চিৎকার শুনে ও ছুটেছে ওপরে। তখন কিন্তু আর কিছু নেই ঘরে, না জ্যাসমিনের গন্ধ আছে, না তোমার টেম্পারেচার লো, কিচ্ছু নেই। আচ্ছা। তো সেই পরিস্থিতিতে ওকে তারপর চোখে মুখে জলের ছিটা ফিটা দিয়ে ওর দাদাকেও যখন ঘটনাটা খুলে বলেছে, ওর দাদা হাউ হাউ করে কাঁদছে, ওর দাদা হাউ হাউ করে কাঁদছে, ও হাউ হাউ করে কাঁদছে। এবং মানে ওরা দুজনেই এটা বুঝলো যে ওর যে বোন ছিল মানে নেহা, ওকে এসেছিল দেখা দিতে। তো এরপরে ও তো আর জিনিসপত্র কিছু নিতেও পারেনি, কিছু না, ও বাড়ি চলে এসেছে, তমসাদি বাড়ি চলে এসেছে। আর ওর মামা তো দাদা বাড়ি ছেড়ে দিয়ে গেছে। এবার সেই দিন রাত্রেবেলা এই মেয়েটা একটা স্বপ্ন দেখে, তমসাদি একটা স্বপ্ন দেখে। তো দেখে নেহা ওকে বলছে যে তমসা তুই আমাকে দেখে ভয় পেলি কেন? আমি কিন্তু তোর কোনো ক্ষতি করতে যাইনি, আসলে আমি যাওয়ার সময় তোকে দেখতে পাইনি, তো তাই তোকে খালি একবার দেখতে এসেছিলাম। মানে তোমার বলছি বিশ্বাস করবে কিনা জানি না, আমার পুরো গায়ে খায়, পুরো সারা শরীরে কাঁটা দিচ্ছে। ওকে স্বপ্নে বলছে যে তুই আমায় দেখে ভয় পেলি কেন? আমি কিন্তু তোর কোনো ক্ষতি করতে চাইনি, আমি শুধু তোকে একটু দেখতে গেছিলাম, আমি চলে যাওয়ার সময় তো তোকে দেখতে পাইনি, তাই তোকে একটু দেখতে গেছিলাম। আমি আর কোনোদিন তোর সামনে আসবো না, তুই যখন ভয় পেলি আমি আর কোনোদিন তোর সামনে আসবো না, কিন্তু তুই এটা জানবি আমি কোনোদিন তোর কোনো ক্ষতি করবো না। আচ্ছা। তো এইটা দেখে ও ঘুম থেকে উঠে ও খুব কান্নাকাটি করে, এবং তারপরে কিন্তু ও কোনোদিন এই মেয়েটিকে কখনো দেখেও নি, কখনো স্বপ্নও দেখেনি, কোনোদিন দেখেনি। তাই যখনই ও আমাদেরকে এই ঘটনাগুলো বলে না, ও বেশিরভাগ টাইম দেখে হাও করে কাঁদছে, বলতে গিয়েই ওর চোখ থেকে জল, এবং ওর চোখে জল দেখলে না সত্যি কোথাও আমাদেরও চোখটা মানে একটু ভিজে ভিজে আসে চোখটা। কারণ এখনই লোডশেডিং হলো। হ্যাঁ, আমাদের এখানে এখনই লোডশেডিং হলো। ও আচ্ছা আচ্ছা, হুম। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো ঘটনাটা এরকমই, এবং এই ঘটনাটার মধ্যে একটুখানি আছে এই ব্যাপারটা, আমি জানি, এটা আমি যখনই বলি একটা না একটা কিছু এদিক ওদিক হয়, আমি এটা জানি। তাই আমি একটু ভাবছিলাম এই ঘটনাটা সিলেক্ট করার আগে, যেটাকে তোমাকে আমি বলবো। আশা করছি আমাদের শ্রোতা বন্ধুরা খুবই পছন্দ করবে ঘটনাটা, যেরকম আগের বারের ঘটনাগুলো পছন্দ করেছিল।
হুম। আর আপনার কি আমাদের শ্রোতা বন্ধুদেরকে কিছু বলার আছে, মানে কোনো সোশ্যাল মেসেজ দেওয়ার আছে? হ্যাঁ, আমি আমার শ্রোতা বন্ধুদেরকে একটাই কথা বলবো, সকলকে প্রথম তো আবারও বলছি অসংখ্য ধন্যবাদ সকলকে। তার সাথে আমি একটাই কথা বলবো যে আপনাদের যারা সন্তান আছে তারা তাদের যাই বয়স হোক না কেন, তাদের সাথে একটু যদি অভিভাবকেরা একটু বন্ধুর মতো তাদের সাথে মিশতে পারেন না, তাদের জীবনে অনেক না বলা কথাগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। আমি যে মেয়েটির কথা বললাম নেহা, তার তো হয়তো সেভাবে অভিভাবক কেউ ছিল না, মানে অভিভাবক ছিল না বলতে মা বাবা ছিল না, কিন্তু মামা মামিও তো অভিভাবক, তারাও যদি একটু চেষ্টা করতেন ওর মনের কথাটা বোঝার, বা ওর যে দাদা সেও যদি একটু চেষ্টা করতো, হয়তো এই স্টেপটাও নিত না। আর ছোট যারা থাকে না, যখন মানুষ ছোট থাকে তারা ইমোশনালি ভীষণ ফ্র্যাজাইল হয়। তো তাদেরকে না খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়, কারণ আমি যেহেতু স্কুলে পড়াই, আমি তো দেখেছি একটা বাচ্চার এত অভিযোগ, এবং তার প্রধান কারণই হচ্ছে তাদের বাবা মারা তাদের সময় দেয় না। তো এই জিনিসটা নিয়েই বলছি যে একটু যদি তাদের সাথে সময় কাটান, তাদের অনেক রকমের কথা আপনারা জানতে পারবেন। আর সর্বোপরি একটা অনুরোধ, এটা সকলের কাছে, দয়া করে নিজেদের ছেলে মেয়েদের হাতে ফোনটা তুলে দেবেন না। মোবাইল ফোনটা কিন্তু আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎটা ধীরে ধীরে নষ্ট করে দেবে। কারণ ফোনের মধ্যে এত রকমের ঘটনা হয়, এত ইনসিডেন্ট তারা দেখে, সব যে খুব পজিটিভ দেখে। অনেকেই বলতে শুনেছি, আমি তো ছেলেকে কার্টুন চালিয়ে দিচ্ছি। আরে বাবা, কার্টুনে রিলস করতে করতে স্ক্রল, এখন তো টাচ স্ক্রিন, স্ক্রল করতে করতে যে একটা অন্য কিছু দেখে ফেলবে না তার কি গ্যারেন্টি আছে? ফলে এই জিনিসগুলো থেকে একটুখানি বিরত থাকুন, দেখবেন আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য এটা খুবই ফলপ্রদ হবে। তার সাথে রিলসে ব্লগসে ভিউজের জন্য দয়া করে নিজেদের ছোট ছোট নিষ্পাপ শিশুগুলোকে ব্যবহার করবেন না। এইটাও একটা আমার অনুরোধ, সকলের কাছেই অনুরোধ। একজন আমি নিজে যেখানে পড়াই সেখানকার অভিভাবকদের এই অনুরোধটা করি, এখানেও বললাম সবাইকে, ভিউজের জন্য তাদের শৈশবটা তাদের থেকে কাটবেন না, তাদের মাঠে ঘাটে শৈশবটা উপভোগ করতে দিন। যতটুকু মাঠ বেঁচে আছে সেখানে তাদের পাঠান, খেলতে দিন, মিশতে দিন, কিন্তু এই চৌকো যন্ত্রটার সহায়তাটা সবসময় নেবেন না। এই বলার, আর কিছু। একটা জিনিস আমি শুনেছিলাম আমাদের ছোটবেলাতেও, এডুকেশন বিগিনস এট হোম। সো এটা কোনো ম্যাটার করে না যে স্কুল কিরকম থাকুক না থাকুক। এই কথাটা তুমি কজনকে বিশ্বাস করাবে বলো? এখন যেভাবে ইংরেজি মাধ্যম স্কুলগুলো, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ভর্তির জন্য রেস চলছে, সেখানে তুমি কজনকে এই কথাটা বিশ্বাস করাবে? এটা তো 100 বার ঠিক কথা যে পড়াশোনা সম্পূর্ণভাবে মানুষের নিজের ওপর নির্ভর করে, ঠিক আছে? তো সে কোন স্কুলে পড়ছে, কোথায় পড়ছে, সেইটা কখনোই ম্যাটার করে না। কিন্তু এই কথাটা কজনকে বিশ্বাস করাবে? এখন তো সবাই ওই ধা চকচকে ব্যাপারগুলোর দিকেই ছুটছে, কিন্তু আমার সবথেকে বড় ভুল করছে ওটাই তো। একদমই তাই, একদমই। মানুষ এত মেটেরিয়ালিস্টিক হয়ে গেছে না, তারা ওই ধা চকচকে, বলো না, আমরা যখন স্কুলে পড়েছি আমাদের স্কুলে না ছিল সিসিটিভি ক্যামেরা, না ছিল কোন রকমের এইসব পার্ক, এখন তো সুইমিং পুল, মানে সমস্ত কিছু স্কুলের মধ্যে। এগুলো কি আমরা পেয়েছি? কিন্তু আমরা কি পড়াশোনা করিনি? সব থেকে বড় একটা না, মানে টিচার্সদের প্রতি একটা বিশ্বাস ছিল, এখন সেটা আস্তে আস্তে চলে যায়, অন্য কথা। কিন্তু আমি বলবো যে যারা ছোট ছোট বাচ্চা আছেন তাদেরকে একটুখানি, যদি স্কুলে আপনি গ্রামের দিকে না বা নিয়ে যেতে পারেন, অন্তত আপনার এলাকায় দেখবেন একটা মাঠ পেয়ে যাবেন, সেখানে একটু খেলা করা, ঠিক আছে? বা তাকে অন্তত একটু না ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে একটু ব্যস্ত রাখুন, রাদার দেন ফোনের মধ্যে। ফোনটা ছেড়ে তাকে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে তাকে ব্যস্ত রাখুন, তাহলেই দেখবেন সে আস্তে আস্তে তার সর্বাঙ্গীন বিকাশ সাধনটা সম্ভব হবে। একদম। তো আপনার সাথে অনেকক্ষণই কথা হয়ে গেল, ভেবেছিলাম হয়তো পডকাস্টটা ছোট হবে, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক, আপনার আজকে যে ঘটনাগুলো শেয়ার করেছেন আশা করছি আমাদের শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। তো আজকের মতো তাহলে রেকর্ডিংটা এখানেই শেষ করছি দিদি। একদম একদম ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। একদম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।
এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.